মণিশঙ্কর দা এবং সজলদার কাছে যাওয়ার আগে যে ভাষাটা আপনি ব্যবহার করলেন যে বুঝে গিয়েছেন সংখ্যালঘুরা, আচ্ছা সংখ্যালঘুরা কি বুঝেছেন? সংখ্যালঘুরা এবার কি বুঝেছেন যে আলাদা করে ভোট ব্যাংক হয়ে থেকে থাকলে দুধেল গাই হিসেবে তকমা পেতে হবে, তাই জন্য একজোট হয়ে সবাই মিলে শুধু উন্নয়নের জন্য ভোট দিতে হবে, যেমনটা বিহারে হয়েছে, এমনটা কি বুঝেছেন সংখ্যালঘুরা? কি বলছেন আব্বাস সিদ্দিকী, শুনুন। রিসেন্ট কিন্তু আমাদের সঙ্গে বারবার যে দিতে হয়েছে, আজকে নতুন করে কিন্তু মুসলিম সম্প্রদায় ভাবছে যে আমরা আদিবাসী বোন ভাইদের সঙ্গে, দলিত ভাইদের সঙ্গে, মতুয়া ভাইদের সঙ্গে, হিন্দু ভাইদের সঙ্গে আমরা এই কন্টাকে যাব। যেখানে আদিবাসী বেশি, ভাই আপনাকে আমরা ভোট দেবো, যেখানে মতুয়া বেশি, ভাই আপনাকে আমরা ভোট দেবো। ঠিক তেমনই আমি যেখানে বেশি আছি, আপনি আমাকে ভোটটা দেন। এই বন্ধুত্ব একটা করার মুসলমান চিন্তা ভাবনা নতুন করে নিচ্ছে। এখান থেকে আমি যাব মণিশঙ্কর দার কাছে। মণিশঙ্কর দা, সংখ্যালঘুরা বুঝে গিয়েছেন। আমার পাশে তিনজন সংখ্যালঘু বললেন, আমার পাশের তিনজন সংখ্যালঘু ছাড়াও আপনার দলে, আপনি যে দলকে সমর্থন করেন সেই দলের এখনো পর্যন্ত যিনি এমএলএ সেই সংখ্যালঘুও ব্যক্তিও বলছেন, এবং রাস্তায় যে সংখ্যালঘুরা নেমে প্রতিবাদ করছেন তারাও বলছেন। মণিশঙ্কর দা, এই মুখোশটা মমতা বন্দ্যোপাধ্যায় পড়েছিলেন, সেটা খুলে পড়ে গিয়েছে। এখন একজোট হয়ে উন্নয়নের জন্য ভোট করবেন সংখ্যালঘুরা, আর তাদেরকে দুধেল গরু করে রাখা যাবে না। আচ্ছা, এখানে দুধেল গরুটাকে এই তিনজনের মধ্যে আপনার কাকে দেখে মনে হচ্ছে বলুন মণিশঙ্কর দা। না, এখানে দেখুন, আমি কোনো একটা নির্দিষ্ট ধর্মের নামে আমি কিছু বলতে চাই না, কিন্তু আপনি যে মুসলিমদের নিয়ে কথা বলছেন, ওয়াকফ নিয়ে, এখানে যারা মুসলিম আছে দেখেন তাদের এক একজনের এক এক রকম মত। আপনি যেটা চাইছিলেন সবাই এক সুরে কথা বলুক, সেটা কিন্তু বলছে না। এখন কথাটা হচ্ছে ওয়াকফ নিয়ে আলোচনা হচ্ছে, কাসেম ভাই ওয়াকফ নিয়ে সবাই এক সুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বললেন, তিনি মিথ্যাচার করেছেন, এটা সবাই এক সুরে বলতো। তখন আপনাদের চ্যানেলে এই মুসলিমরা মমতাকে এই বলছে, মুসলিমদের জন্যই মমতা করছে, এটাও আপনারা এই চ্যানেলেই বসে বলেন যে মুসলিমদের জন্যই এই সরকারটা করে, অন্য কারোর জন্য করে না। আপনারা এরকম দ্বিচারিতা করবেন না। আমি বলছি যে ওয়াকফ নিয়ে যখন আলোচনা হচ্ছে, সেই কাসেম ভাই কি বললো আমার কি বোধগম্য হলো না। দেখুন, ওয়াকফ নিয়ে একটা প্রতিবাদ হচ্ছে। আমার কথা যে ওয়াকফের অ্যামেন্ডমেন্টটা কেন হলো, লাস্ট হয়েছিল তো কংগ্রেসের আমলে, কেন হলো যে ওয়াকফের যে প্রপার্টিগুলো সেগুলোকে প্রপারলি ডিটারমাইন করার জন্যে একটা বলেছে, সেখান থেকে সেকশন 40টাকে ডিলিট করে দেওয়া হয়েছে। সেখানে বলেছে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেই জায়গাতে দেখভাল করবে। তার মানে যেখানে ওয়াকফ বোর্ডে ছিল সবগুলো মুসলিম, সেই মুসলিম যাতে সব না থাকে মূলত তার জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দেওয়া হলো। তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যদি মুসলিম হয় তখন কি হবে? তখন কি বলবে না এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হবে না এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে মুসলিম হতে দেবো না? এটাও হতে পারে। এবার আমার কথা হচ্ছে, যদি একটা ট্রান্সপারেন্ট প্রপার্টি ট্রান্সফারের জন্যে বা কোনো প্রপার্টি যদি কেউ কুক্ষিগত না করতে পারে তার জন্য যদি আইন করা হয়, আমিও তার সঙ্গে সহমত, একদম তার সঙ্গে সহমত। কিন্তু আপনাকে দেখতে হবে যে ওয়াকফ আইনটা কোত্থেকে এসছে। ওয়াকফটা এসছে মুসলিম ল থেকে। মুসলিমটা একটা কোডিফাইড পার্সোনাল ল, যে লটাকে আমি কোনো বাতিল করছি না, তাহলে সেই লয়ের সেকশনটাকে আমি অ্যামেন্ডমেন্ট করে দিলাম। আমি বলছি যে ওয়াকফের যে অ্যামেন্ডমেন্টটা হলো, সেটা তো ওয়াকফটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যামেন্ডমেন্ট নিয়ে আলোচনাই হচ্ছে না স্যার। ওটা তো হয়ে গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিয়েছেন। ওয়াকফ নিজে প্রতিবাদ মেনে নিয়েছেন, যখন অ্যামেন্ডমেন্ট হচ্ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় বয়কট করেছিলেন মিটিং। যে বলছি তো যে ওয়াকফ নিজে প্রতিবাদ। আচ্ছা, এক সেকেন্ড মনিদা, যে হচ্ছিল ওয়াকফ মেনে নিয়েছেন। মমতা যে প্রথম যে এইগুলো আপনি যে প্রতিবাদগুলো বলছেন মণিশঙ্কর দা, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি, তিনি তো মেনে নিয়েছেন। সেটা তো পেরিয়ে গেছে সময়, এখন বলে এগুলো কি হবে? ওয়েস্ট অফ টাইম। এখন মমতা বন্দ্যোপাধ্যায় এত দেরিতে মেনে নিয়ে এতগুলো লোককে বিপদে কেন ফেললেন, এটা জিজ্ঞেস করছি। প্রথম ইনি শুরু করলেন মুসলিমদের জন্য কিছু করেনি, কিছু করেননি, বলতে চাইলেন যে শুধুমাত্র মুসলিমদের জন্যই করা উচিত ছিল। তার মানে বলা না, এটা বলেন। আচ্ছা সজলদা, আপনি বলুন যে মুসলিমদের জন্য আপনি কেন উস্কাচ্ছেন স্যার, আপনি গোলাচ্ছেন? আমি আবার জিজ্ঞেস করছি মণিশঙ্কর বাবু, আমি ছোট্ট করে আবার জিজ্ঞেস করছি। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি বলছেন ওয়াকফে এই গন্ডগোল আছে, ওই গন্ডগোল আছে, এই সমস্ত গন্ডগোল থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় আইনটা মেনে নিয়েছেন, তিনি নোটিফিকেশন জারি করেছেন, কিন্তু অন্য স্টেটের তুলনায় 5 মাস পরে জারি করেছেন। তার ফলে এখানে 8 দিন সময় পাচ্ছে 82,000 প্রপার্টি নথিভুক্ত করার জন্য। কেন মুসলমানদের তিনি বিপদে ফেলেছেন, এইটা আমি জিজ্ঞেস করছি স্যার। ওয়াকফে কি প্রবলেম ছিল এটা জিজ্ঞেস করছি না। যখন মনে হয় এসআইআর 1 মাস টাইমে এত কোটি লোককে
এত তাড়াতাড়ির মধ্যে সম্ভব নয় বলা, তখন SIR আপনারা 3 না, মাস না, ওই রকমই টাইম আর জিনিস তো। ওয়াকফের 8 দিন টাইমে জিনিস কি তো, আরে ভাই, 82,000 তথ্য- প্রপার্টি স্যার, ভাই, ওনার তুমি কাছে 5 মাস সময় কি ছিল, চলো, কেন for your- বলেছেন? for your side এক লাইন বলবো, please। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, ঠিক আছে, শেষ করো। For your- প্রপার্টিকে কাসিম ভাই, নথিভুক্ত করার জন্য for your 8 দিন। kind information, আমি বলছি প্রপার্টির যে তথ্যগুলো যেগুলো কর্পোরেশনের বাইরে যেখানে বিএলএল আছে সেগুলো পুরোপুরি কম্পিউটারাইজড হয়ে গেছে এখন, ফলে সমস্ত তথ্য কিন্তু এখন কম্পিউটারে আপলোড করা আছে। এরকম না যে বাড়ি বাড়ি গিয়ে খুঁজে তথ্যগুলো আনতে হবে। যাদের ফলে সেই যাদের তথ্যগুলো- প্রপার্টি তারা বলছেন আমাদের অসুবিধা আরে হচ্ছে, ওরা আপনি তো property কি? তাদের চেয়ে এক কাঠি উপরে। property রাষ্ট্রের। আচ্ছা, এটা তো কোর্টরুম নয় স্যার, Property বলালে হবে না। property আচ্ছা, কারো বেশ, হয় না। উত্তর নেই, মণিশঙ্কর উত্তর নেই। গুলিয়ে ফেলছেন আজকে। Property ওয়াকফ প্রপার্টি কি রাষ্ট্রের? ওয়াকফ নিশ্চয়ই। প্রপার্টি তো রাষ্ট্রের বলে মনে হয় না আমার। নিশ্চয়ই। বেশ, সজলদা উত্তর দেবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।